অপরাধের ধরন ও অঞ্চল ভেদে চট্টগ্রাম কারাগার 4 ভাগ করার পরিকল্পনা। মাদক মামলার আসামি ও রোহিঙ্গাদের আলাদা রাখার প্রস্তাব। বিচারিক জটিলতা বাড়ার শঙ্কা। উচ্ছেদের 3 মাস যেতে না যেতেই আবার দখল কক্সবাজার সমুদ্র সৈকত। শত শত ঝুপড়ি ঘরে বস্তিতে পরিণত বালিয়াড়ি। রিটের কারণে উচ্চ আদালতের নির্দেশনার অপেক্ষায় প্রশাসন। দখল আর দূষণে হুমকির মুখে বান্দরবানের মিসকি খাল। সামান্য বৃষ্টিতে জলাবদ্ধতা, ভোগান্তিতে পৌরবাসী। অবৈধ স্থাপনা উচ্ছেদের আশ্বাস প্রশাসনের। এবং দিল্লিতে হোটেলে আগুনে নিহত নুরুল আমিনের গ্রামের বাড়ি। চট্টগ্রামের পাহাড়তলীতে শোক, মরদেহ আনা হচ্ছে আজ। একই পরিবারের দগ্ধ আরও 4 জন চিকিৎসাধীন। আমন্ত্রণ সময় সংবাদের নিয়মিত আয়োজন বিভাগীয় সময়। থাকছে সপ্তাহের 7 দিন ভিন্ন ভিন্ন বিভাগের সংবাদ নিয়ে। আজ থাকছে চট্টগ্রাম বিভাগ, সঙ্গে আছি আমি রোজা চৌধুরী। ধারণ ক্ষমতার 4 গুণ বন্দি নিয়ে ধুঁকতে থাকা চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারকে অপরাধের ধরন ও অঞ্চলভিত্তিক 4টি অংশে বিভক্ত করতে চায় কারা কর্তৃপক্ষ। এক্ষেত্রে মহানগর ও জেলার জন্য যেমন পৃথক কারাগারের পরিকল্পনা, তেমনি মাদক মামলার আসামি ও রোহিঙ্গাদের জন্য ভিন্ন আবাসনের প্রস্তাব দেওয়া হয়েছে। তবে এই প্রকল্প জটিলতা সৃষ্টির পাশাপাশি ব্যয়বহুল হয়ে উঠবে বলে শঙ্কা আইনজীবীদের। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। মাত্র 1850 জন ধারণ ক্ষমতার চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে বর্তমানে বন্দী রয়েছে 6009 জন। মহানগরের 16টি থানায় দায়েরকৃত মামলার অন্তত 3 থেকে 3500 আসামি যেমন এই কারাগারে থাকছে, তেমনি জেলার থানায় দায়েরকৃত মামলার আসামিও থাকছে আরো অন্তত 1500। মাত্রাতিরিক্ত বন্দী নিয়ে দুর্ভোগে প্রশাসন। এই পরিবেশে যারা থাকতেছে, আল্লাহ না করুক যদি কোনো কারণে কোনো একটা কন্টাজিয়াস কোনো একটা ডিজিজের মধ্যে যায়, তারা যেভাবে একজন আরেকজনের সাথে এত কাছাকাছি থাকে, আমার মনে হয় একটা ডিজাস্টার হয়ে যেতে পারে। আমি খুবই আতঙ্কে থাকি। চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে স্বাভাবিক সময়ে মাদক আইনের 2500 এবং 600-র বেশি জলদস্যু আইনে গ্রেপ্তার হওয়া আসামি বন্দী থাকছে। এর বাইরে রয়েছে বিভাগীয় ট্রাইব্যুনাল এবং মিয়ানমারের নাগরিক 350 রোহিঙ্গা এবং বিভিন্ন সন্ত্রাসী বাহিনীর দুর্দর্শ সন্ত্রাসীরা। আর এই গ্রুপটি চট্টগ্রামের সন্ত্রাস সৃষ্টি ও অপরাধের মাত্রা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে অভিযোগ উঠেছে। এই অবস্থায় মহানগর, জেলা এবং মাদক আইন ও রোহিঙ্গাদের জন্য পৃথক কারাগারের প্রস্তাবনা পাঠানো হয়েছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে। পুরনো যে কারাগারটা আছে সেটা চট্টগ্রাম মানকানা আপনার ডিস্ট্রিক্টের বন্দি থাকবে। তখন আপনার সব জাতীয় বন্দি আলাদা আলাদা থাকবে, কোনো বন্দির সাথে কোনো বন্দির সংমিশ্রণ ঘটবে না, তারা সলা পরামর্শ করতে পারবে না, তখন অটো রাষ্ট্রের অপরাধটা কমে আসবে। অবশ্য বিশ্বের কোনো দেশে এই ধরনের কারাগার নজির না থাকায় অপরাধ প্রতিরোধের ক্ষেত্রে কারা কর্তৃপক্ষকেই আরো বেশি কঠোর হতে বলছেন এই পুলিশ কর্মকর্তা। চট্টগ্রাম মহানগরের বন্দীদের সরিয়ে নিতে বহুল আলোচিত জঙ্গল সলিমপুরে নতুন একটি কারাগার স্থাপনের চিন্তা ভাবনাও চলছে। বিশ্বের কোথাও কোনো কারাগারেই আমি এই ক্রাইম অনুযায়ী শ্রেণী বিভাগ করে আলাদা জেলখানা দেখিনি। সবখানেই একই জেলখানায় সবাই বসবাস করে, কিন্তু ওখানে ভেতরে আলাদা আলাদা সেল থাকে, আলাদা আলাদা সিস্টেম থাকে। চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে চট্টগ্রাম আদালত ভবনের দূরত্ব 500 গজেরও কম, কিন্তু অপরাধের ধরন ও অঞ্চলভেদে চট্টগ্রাম কারাগারকে বিভাজন করা হলে জটিলতা না কমে বরং বাড়বে বলে মনে করেন আইনজীবী নেতারা। হাজারো আসামি, হাজার রকমের মামলা আছে এখানে। এখন অনেক সময় দেখা যায় এক আসামির 3 ধরনের সমস্যার মামলার মধ্যে ইনভলভ। আমাদের এই ভঙ্গুর অর্থনীতিতে এই ধরনের ব্যয়বহুল প্রকল্প নেওয়া মানেই একটা প্রশ্নবোধক চিহ্ন থেকে যায়। কারাবিধি অনুযায়ী একজন বন্দী কারাগারে ঘুমানোর জন্য 36 বর্গফুট এবং হাঁটা চলার জন্য আরো 100 বর্গফুট জায়গা বরাদ্দ রাখার বিধান রয়েছে। কিন্তু 1885 সালে প্রতিষ্ঠিত কারাগারে বন্দীর সংখ্যা বেশি হয় তা সম্ভব হয়ে উঠছে না। অপরাধ নিয়ন্ত্রণে কারাগার বিভাজন নিয়ে তর্ক বিতর্ক থাকতে পারে, কিন্তু শতবর্ষী চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সংস্কারের কোনো বিকল্প নেই। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে চট্টগ্রাম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী কমল দে। তার সঙ্গে আলোচনায় অংশ নিচ্ছেন বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের সভাপতি অ্যাডভোকেট জিয়া হাবিব আহসান। কমল।
অপরাধের ধরন এবং চট্টগ্রামের অঞ্চল ভেদে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারকে 4টি ভাগে বিভক্ত করতে যাচ্ছে কেন্দ্রীয় কারা কর্তৃপক্ষ। এটি নিয়ে একটি প্রস্তাবনাও দেওয়া হয়েছে মন্ত্রণালয়ে, সে বিষয়ে আলোচনা করব। আর আলোচনায় যোগ দিচ্ছেন আমাদের সাথে বিশিষ্ট মানবাধিকার কর্মী বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের মহাসচিব অ্যাডভোকেট জিয়া হাবিব আহসান। জিয়া হাবিব, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা আলোচনা রয়েছে আজকে আদালত ভবন নিয়ে এবং রয়েছে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার নিয়ে। আপনার কাছে জানতে চাইবো যে চট্টগ্রাম আসলে কেন্দ্রীয় কারাগারের বর্তমান পরিস্থিতিটা কী? ধন্যবাদ। চট্টগ্রাম কারাগারের যে অবস্থা, এটা তো আর ব্যাখ্যা করার উপায় নেই। 3 গুণের বেশি ধারণ ক্ষমতা, 3 গুণের বেশি এখানে কারাবন্দী রয়েছে। এবং আমাদের যে কারাবিধি বা জেল কোডে যে বলা হয়েছে, যে সাইজটা বলা হয়েছে একজন বন্দির জন্য যে পরিমাণ জায়গা দরকার, সেই পরিমাণ জায়গা সেখানে রাখা হচ্ছে না। এত বেশি গাদাগাদি যে সংক্রামক ব্যাধি এখানে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছে, বিশেষ করে স্কিন ডিজিজ। কারাগার থেকে বের হলে দেখা যায় তাদের স্কিন ডিজিজ নিয়ে তারা বের হচ্ছে। এখন তো শ্বাসকষ্টের বিষয়টা অত্যন্ত গুরুত্ব দিচ্ছে চিকিৎসকরা, যে এইভাবে গাদাগাদি করে না থাকার জন্য। এই অবস্থায় কারাবন্দীদের মানবাধিকার চরমভাবে লঙ্ঘন হচ্ছে। কারাবন্দী যারা, এরা তো অপরাধী না, এরা হয়তো হাজতি আসামি। তাদেরকে মামলায় গ্রেফতার করা হয়েছে, তাদেরকে হাজিরার সময় কোর্টে নিতে হয়, তাদের ওখানে থাকা খাওয়ার এবং চিকিৎসার ব্যবস্থা করতে হয়। অনেকটা পুরো ভরণ পোষণের দায়িত্ব রাষ্ট্রের। কিন্তু সেখানে যদি তাদের ঘুমানোর জায়গা, থাকার জায়গা, চিকিৎসার জায়গা, হাঁটাহাঁটির জায়গা না থাকে, তাহলে তারা সবাই অসুস্থ হয়ে পড়বে। কারণ তাদের অপরাধ প্রমাণ না হওয়া পর্যন্ত আইন বলে দিচ্ছে তারা নির্দোষ। এক্ষেত্রে যে কারা কর্তৃপক্ষ 1885 সালে কারাগারটা হয়েছে, কিন্তু ধারণ ক্ষমতা মাত্র 1850 জন, এবং তার বিপরীতে কিন্তু বন্দী আছে প্রায় 6000, ধারণ ক্ষমতা 3 গুণ। এক্ষেত্রে সংকটটা আসলে কি হচ্ছে? প্রথম সংকট হচ্ছে গাদাগাদিতে থাকার কারণে তাদের যে অস্বাস্থ্যকর অবস্থা এবং সংক্রামক ব্যাধি ছড়িয়ে পড়ার একটা আশঙ্কা। আর সবচেয়ে বড় কষ্টের বিষয় হচ্ছে এই লোকগুলো এখনও অপরাধ তাদের প্রমাণ হয়নি, তারা হাজতি আসামি। হাজতি আসামিদেরকে এভাবে রাখাটা এটা মানবাধিকারের চরম লঙ্ঘন। কারা কর্তৃপক্ষ 4 ভাগে ভাগ করতে যাচ্ছে। মাদক মামলার আসামিরা থাকবে এক জায়গায়, মহানগর আসামিরা থাকবে এক জায়গায়, জেলার আসামিরা এক জায়গায় এবং রোহিঙ্গার আরেক জায়গায়। এটা কি আদৌ কি সম্ভব, বা এতে কোনো সম্ভাবনা কেমন থাকবে, জটিলতা কেমন হতে পারে? এটা তো একটা আশ্চর্যজনক একটা সিদ্ধান্ত বলে আমি মনে করি। কারণ এক জায়গা 4 ভাগে যদি ভাগ করে, তো 4 জায়গা থেকে তাদেরকে আনতে হবে আদালতে। এটা যদি ক্যামেরা ট্রায়াল হয় বা আপনার ডিজিটাল হাজিরা হয় তাহলে অসুবিধা হবে না, কিন্তু আপনাকে তো সশরীরে আদালতে আসতে হবে। এই যে আসা যাওয়ার সংকট, এই সংকটটা তারা কিভাবে ম্যানেজ করবে? 4 জায়গায়, একটা সলিমপুরে বলা হচ্ছে, আর একটা বলা হচ্ছে দক্ষিণ চট্টগ্রামে। তো রোহিঙ্গা এগুলো ভাগ করে ফেলতে হবে। তো মামলা তো ভাগ করতে পারবেন না, আপনি রোহিঙ্গা ভাগ করবেন, কিন্তু মামলা তো বিভিন্ন ধরনের খুনের মামলা বা বেআইনি অনুপ্রবেশের মামলা, বিভিন্ন মামলা ভাগ করে আপনি মামলার আসামি ভাগ করতে পারেন। কিন্তু রোহিঙ্গা ভাগ করলে বা মেট্রো ভাগ করলে, জেলা ভাগ করলে, সেখানে তো অনেক সংকট হবে। তাহলে কি সম্ভব? এই যে 14 একর জায়গার উপর চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার, যেটি 140 বছর আগের কারাগার, তাহলে এই 140 বছর পুরনো একটা কারাগারে এতগুলো বন্দি রাখা তো সম্ভব না। তাহলে আপনাদের সাজেশনটা কি? তাহলে কি করতে হবে? পৃথিবীতে কারাগার ছোট হয়ে যাচ্ছে, আর আমাদেরকে বড় করতে হচ্ছে। কারণ আমাদের মামলার সংখ্যা, জনসংখ্যা, অপরাধের সংখ্যা, এগুলো যেভাবে কমিয়ে আনা দরকার সেভাবে তো কমছে না, বরং বাড়ছে। এই কারণে আমাদের কারাগার সংস্কার দরকার। কারা সংস্কার করতে হলে এই ঘিঞ্জি থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। কিন্তু 4 জায়গায় গেলে এইটা সমাধান হবে বলে আমি মনে করি না। আমি বলি যেখানেই সেন্ট্রাল জেল হবে সেটা এমনভাবে হইতে হবে সেখানে সকল আসামিকে যাতে দ্রুত আমরা আদালতে পেতে পারি। কালকে রিমান্ড হবে, আসামিকে আনতে হবে। এখন আপনি দক্ষিণ চট্টগ্রাম থেকে কীভাবে আনবেন আদালতের টাইম? তখন আসামি আসবে না, চার্জ গঠন হবে না। চার্জ গঠন না হওয়া মানে একটা শিশু ধর্ষণের মামলার আসামি, সে আসামি না থাকার কারণে চার্জ গঠন হয়নি, 2 মাস পর আবার তারিখ পড়েছে। এই ধরনের মানবাধিকার লঙ্ঘন রোধ করতে হলে আমাদেরকে এটা সুন্দরভাবে বসতে হবে। যারা এই রিলেটেড পার্সন, যারা তাদের পরামর্শ নিয়ে, যারা মানবাধিকার নিয়ে কাজ করে, যারা কারাবন্দীদের নিয়ে কাজ করে, এদেরকে নিয়ে বসতে হবে, সাংবাদিকবাদীদেরকে নিয়ে বসতে হবে। আপনাদের যে আইনজীবী সমিতির প্রেসিডেন্ট এবং সেক্রেটারি যেটা বললো, চট্টগ্রাম কারাগার থেকে আদালত ভবনের দূরত্ব মাত্র 500 গজেরও কম, খুব একটা সুবিধা হয়, মামলার সুবিধা হয়। এক্ষেত্রে কারাগারকে কিভাবে সম্প্রসারণ করা যায় বলে মনে করেন? এখন চট্টগ্রাম শহর তো আসলে খুবই ইট পাথরের নগরী হয়ে গেছে। লালদিঘির যে ঐতিহ্যবাহী ও ঐতিহাসিক জেলা কারাগার, এটার ধারণ ক্ষমতার এটা যদি আপনি ভেঙে আবার নতুনভাবে করতে চান, তাও তো একটা বিশাল ব্যয়বহুল ব্যাপার এবং সময় সাপেক্ষ ব্যাপার। এই জন্য এই কারাগারকে সংস্কার করে
আরেকটা কারাগার শহরের আশেপাশে করা যায় যাতে দ্রুত তাদেরকে আদালতে হাজির করা যায়, কিন্তু 4 ভাগে ভাগ করলে এটা অনেক বেশি কষ্টদায়ক হয়ে যাবে এবং কারাবন্দীদের মানবাধিকার লঙ্ঘন হবে। তাহলে এক্ষেত্রে যে কারা কর্তৃপক্ষ যে সিদ্ধান্তটা নিচ্ছে, এখনো বাস্তবায়ন হয়নি বা তারা মন্ত্রণালয়ের প্রস্তাবনা পাঠিয়েছে, তাহলে আপনাদের সাজেশন থাকবে কি যে কিভাবে এই প্রস্তাবনাটাকে যুক্তিসঙ্গত এবং ন্যায়সঙ্গত বা উপযোগী করা যায়, বা যাতে একটা ব্যর্থ প্রজেক্ট না হয়? আমি তো মনে করেছিলাম কারা কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নেওয়ার আগে সবাইকে ডাকবেন, পরামর্শ নেবেন, রাউন্ড টেবিল করবেন, অ্যাক্সেস টু জাস্টিস করবেন, এখানে বিচারক মহোদয়রা থাকবেন, এডিএম মহোদয়, ডিসি মহোদয় থাকবেন এবং এখানে মানবাধিকার কর্মীরা থাকবেন। এটা একটা সাময়িক প্রস্তাবনা গেছে মাত্র চূড়ান্ত না। জি, সবাইকে নিয়ে আমার মনে হয় একটু বসা দরকার, বসে কি হলে সুবিধা হয়, মানুষ নিয়ে বিচার পেতে পারে, স্মুথলি এই কাজটা হতে পারে, কারাবন্দীরা যাতে করে কষ্ট না পায়। একদম সাজাপ্রাপ্ত আসামির তো একটা অধিকার আছে, তারও তো কিছু রাইটস আছে, কিন্তু এইভাবে টানা হেঁচড়া করলে বা একটার উপর একটা গাদা করে মানুষ যেভাবে রাখা হয়েছে, এইভাবে তো আমার মনে হয় ওই পাকিস্তানে আটক বাঙালিদেরকে এভাবে রাখা হয়নি যেভাবে এখন রাখা হচ্ছে কারাগারে। আমি যদি বলি আমাদের যে কারাগারটা কিন্তু আমরা 140 বছর পুরাতন কথা বললাম, সংস্কার প্রয়োজন, তাহলে একদিন পর্যন্ত কেউ চিন্তা করলো না কেন যে বন্দি সংখ্যা বাড়তে পারে, ধারণ ক্ষমতা বাড়াতে হতে পারে, 4-6টা ভবন তুলে দেওয়া হয়েছে, কিন্তু সে ভবনটাও পর্যাপ্ত না। এবং মানবাধিকার তো বলেই আসছে ধারণ ক্ষমতার বাইরে এখানে কারাবন্দীদের কি দুর্বিষহ অবস্থা, থাকা, খাওয়া, গোসল করা, বাথরুম করা, প্রাকৃতিক ডাকে সাড়া দেয়া, তাদের মেডিকেল ট্রিটমেন্ট সব কিছু মিলিয়ে যে ভয়াবহ অবস্থা, এটা তো দীর্ঘদিন ধরে আমরা বলে আসছি, কিন্তু এতদিন পরে এটা সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। বর্তমান সরকার যদি এটা করতে পারে ওয়েলকাম, তাদেরকে স্বাগত জানাচ্ছি, কিন্তু এটা সুচিন্তিতভাবে করতে হবে, একটা বৈজ্ঞানিক পন্থা বের করতে হবে। কিরকম আমরা যতটুকু জানি কারাবিধি, আমাদের কারা কর্মকর্তা জানেন কারাবিধিতে আছে একজন কারাবন্দী ঘুমানোর জন্য 36 বর্গফুট জায়গা বরাদ্দ তার নামে, হাঁটা চলার জন্য গড়ে 100 বর্গফুট, 136 বর্গফুট। এক্ষেত্রে একজন বন্দী কি সেটা পাচ্ছে, বা এটা তাকে দিতে গেলে কি করতে হবে? পাচ্ছে না, যেহেতু পাচ্ছে না, এখানে যে যতটুকু ধারণ ক্ষমতা আছে 1800 জন, 1800 জন ছাড়া অন্যদেরকে অন্য জায়গায় নিয়ে যেতে হবে, তাহলে আমরা কারাবিধিটা অনুসরণ করতে পারবো। এবং কারাবিধি প্রতি পদে পদে লঙ্ঘন হচ্ছে, এক্ষেত্রে কেমন সেটা যদি হয়? এই কারাবিধি যেহেতু লঙ্ঘন হচ্ছে, এখান থেকে কারাবন্দীদেরকে যদি সুরক্ষা এবং মানবাধিকার দিতে হয়, তারা যদি ন্যায় বিচার পাওয়ার জন্য আদালতে তাদের যাওয়া আসার বিষয়টা যাতে সহজ হয়। অনেক সময় দেখা যায় কারাগারে লোক আনা হয়েছে, সারাদিন তারা এখানে আছেন, খাবার দাবার নাই, উপাস থাকতে হয়, ভয়াবহ একটা অবস্থা। তো এই অবস্থা থেকে তাদেরকে রক্ষা করতে হলে সবাই বসে সিদ্ধান্ত নিতে হবে। কারাগার এটা যেমন ঢাকায় কারাগার করা হয়েছে, কাশিমপুরে করা হয়েছে, এভাবে একটা আমরা আশেপাশে একটা বিজ্ঞানসম্মত কারেকশন সেন্টারের মতো করতে পারি, যেখানে সকল সুযোগ সুবিধা থাকবে এবং কারাবন্দীরা তাদের বিচার মোকাবেলায় তারা সমর্থ হবে। এক্ষেত্রে আমি চট্টগ্রাম, যেহেতু চট্টগ্রামের প্রেক্ষিতে আপনি ঢাকার উদাহরণটা দিলেন, চট্টগ্রামের প্রেক্ষিতে সাথে দেন যে তারা যেহেতু চাচ্ছে যে রোহিঙ্গাদের জন্য কক্সবাজার কারাগার হোক, মহানগরের জন্য সলিমপুরে হবে, জেলার জন্য দক্ষিণ চট্টগ্রাম হবে, মাদক আইনের আসামিদের জন্য আলাদা। তবে একটা কথা তারা বলছে বারবার, সেটি হলো কারাগারে বসে অপরাধীরা মিটিং করতে পারছে, সেই অপরাধটা বাইরে জড়াচ্ছে, এরকম একটা অভিযোগ কিন্তু কারা কর্তৃপক্ষের কর্মকর্তারা আমাদেরকে বলছেন। এক্ষেত্রে আদৌ কি সত্য যে কারাগারে বসে যে অপরাধ করা সম্ভব বা প্রলঙ্ক করা? আবার একটা কথা বলছেন পুলিশ কর্মকর্তারা, বিশ্বের কোনো দেশে কিন্তু এরকম ভিন্ন ভিন্ন কারাগারের নজির নেই। তাহলে দুটো পক্ষ আসতেছে, অপরাধ দমন করা, অপরাধ প্রতিরোধ করা, এক্ষেত্রে কি করা উচিত বলেন? চট্টগ্রাম তো বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম আদালত অঙ্গন, বিচারালয়। তো এখানে আসামির সংখ্যা তো ঢাকার কাছাকাছি, অনেক সময় আসামির সংখ্যা চট্টগ্রামে, আপনি তো জানেন এখানে ক্রাইম অনেক সময় রাজনৈতিক কারণে, বিভিন্ন কারণে মাদকের একটা এদিকে রুট আছে, প্রচুর মাদকের আসামি, তারপর এখন সাইবার অপরাধীরা বেড়েছে। এইসব কারণে এই মামলার আসামিদেরকে এই এক জায়গায় রাখতে হলে তাদেরকে কারাবিধি অনুযায়ী রাখতে হবে, কিন্তু আমাদের কারাবিধির লঙ্ঘন হচ্ছে। এখন রোহিঙ্গাদের ভারে তো এমনি কক্সবাজার জর্জরিত, পরিবেশ ধ্বংস হয়ে গেছে, সেখানে আরেকটা কারাগার করে তাদেরকে রাখা, আলাদা রাখা, আবার এখানে একটা কারাগার করা, মাদক এবং অন্যান্য আসামিদের জন্য আলাদা করা, এইভাবে আলাদা আলাদা করলে এটা কষ্ট হবে, সময় সাপেক্ষ ব্যাপার হবে এবং আসামিরা দ্রুত আদালতে আসতে পারবে না। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম মানবাধিকার কর্মী অ্যাডভোকেট জিয়া ব্যবস্থা, তিনি আমাদেরকে বলছিলেন চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারকে যদি 4 ভাগে ভাগ করতে হয়, তাহলে এটা সকল স্টেক হোল্ডার, আইনজীবী, বিচারক, বিচার ব্যবস্থা এবং যারা স্টেক হোল্ডার রয়েছেন, পুলিশ প্রশাসন, আইন প্রশাসন, সবাই যৌথভাবে সিদ্ধান্ত নিয়ে যেটা কার্যকর, সেটি তাহলে একটি ব্যর্থতায় পর্যবেসিত হবে এই সিদ্ধান্ত। আমরা আলোচনা করছিলাম চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারকে অপরাধ ধরন এবং অঞ্চলভিত্তিক 4 ভাগে ভাগ করা, সে আলোচনা এখানে শেষ করছি।
ধরন অনুযায়ী চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারকে 4 ভাগে ভাগ করা হবে। এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী কমল দে। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। উচ্ছেদের 3 মাস যেতে না যেতে আবারও দখল হয়ে গেছে কক্সবাজার সমুদ্র সৈকত। উচ্চ আদালতে রিট ঠুকে দিয়ে বালিয়াড়িতে গড়ে উঠেছে শত শত ঝুপড়ি দোকান। এতে পরিবেশগত সংকটাপন্ন এলাকা আবারও পরিণত হয়েছে বস্তিতে। জেলা প্রশাসন বলছে উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী নেওয়া হবে পরবর্তী পদক্ষেপ। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। সাগরের গর্জন, বাতাসে উঠছে বালু। প্রকৃতির অপরূপ সৌন্দর্যের মাঝে বালুচরে চোখে পড়ে এক ভিন্ন দৃশ্য। সারি সারি ঝুপড়ি দোকান, ত্রিপল আর ভ্যান গাড়ি নিয়ে গড়ে তোলা অস্থায়ী স্থাপনা। পরিবেশবাদীদের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে গেল মার্চে কক্সবাজার এসে সৈকতের বালিয়াড়ি দখলমুক্ত করার নির্দেশ দেন স্বরাষ্ট্রমন্ত্রী। পরে অভিযানে উচ্ছেদ করা হয় সহস্রাধিক অবৈধ দোকান ও স্থাপনা। কিন্তু মাত্র 3 মাসের ব্যবধানে আবারও সেই বালিয়াড়িতে গড়ে উঠেছে স্থাপনা। তবে দোকানিদের দাবি জীবিকার তাগিদে সৈকতে ফিরে আসা। জানান উচ্চ আদালতে করা হয়েছে রিট। বিভিন্ন কষ্ট মানবতার দিন যাপন করতেছি, কেউ আমাদের খবর নিচ্ছে না। পুনর্বাসনের ব্যবস্থা না করে আমাদের কার্ডটা নবায়ন নিবে না বলে একটা নোটিশ ইস্যু করা হয়েছে। পর্যটন সংশ্লিষ্টরা বলছে বারবার উচ্ছেদ অভিযান হলেও দীর্ঘমেয়াদী সমাধান না থাকায় আবারও ফিরে আসে দখলদাররা। কখনো চাই না যে কক্সবাজার পর্যটন নগরী একটা পুনর্বাসন এলাকা হোক। ব্যবসা হিসেবে এটাকে আমরা ইতিবাচক হিসেবে দেখছি না। জেলা প্রশাসন বলছে বিষয়টি বর্তমানে উচ্চ আদালতে বিচারাধীন। আদালতের নির্দেশনা অনুযায়ী নেওয়া হবে ব্যবস্থা। এটা আমরা এরপর তার একটা রিড করেছি, আমরা রিডের জবাব দিচ্ছি এবং কোর্টের নির্দেশনা অনুসারে আমরা দ্রুত এই ব্যবস্থা নেব। সৈকতের বালিয়াড়িতে দোকান বসানোর সব সাময়িক অনুমতি বাতিল করেছে জেলা প্রশাসন। একই সঙ্গে নতুন করে কোনো অনুমতিও আর দেয়া হবে না বলেও জানানো হয়েছে। 1 জুন জারি করা এক আদেশে এই সিদ্ধান্ত কার্যকর হয়। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। দখল আর দূষণে হারিয়ে যাচ্ছে বান্দরবান শহরের পানি প্রবাহের একমাত্র মাধ্যম মিসকি খাল। বর্ষায় সামান্য বৃষ্টিতে সৃষ্টি হয় জলাবদ্ধতা। ভোগান্তিতে পড়েন পৌর এলাকায় বসবাসকারী হাজারো বাসিন্দা। বিস্তারিত জানাচ্ছেন ইনে জাকির। দেখে সরু নালা মনে হলেও এটি একসময়ের প্রবাহমান খাল। শহরের বুক চিরে বয়ে চলা খালটি মিশেছে সাঙ্কু নদীতে। দীর্ঘদিন ধরে দৈনন্দিন কাজে এই খালের পানি ব্যবহার করে আসছে এলাকার মানুষ। এছাড়াও বর্ষাকালে শহরের পানি নিষ্কাশনের একমাত্র মাধ্যম মিসকি খাল। কিন্তু শহরের একাধিক স্থানে খাল দখল করে গড়ে উঠেছে অবৈধ স্থাপনা। এতে খালের অধিকাংশ জায়গা রূপান্তরিত হয়েছে ঝিরিতে। পানি প্রবাহ বাধাগ্রস্ত হয়ে সামান্য বৃষ্টিতে সৃষ্টি হয় জলাবদ্ধতা, দেখা দেয় বন্যা। অবৈধ বাড়িঘর তোলার কারণে অতিরিক্ত ময়লা আবর্জনায় ঝিরিটি পর্যাপ্ত পরিমাণে ভরাট হয়ে গেছে। অনেকেরা খাল দখল করে ফেলতেছে, দখল করে ঘর বাড়ি বসত বাড়ি বানাচ্ছে। যে ঝিরিটা পরিষ্কার একটা রাখা দরকার ছিল সেটা তারা রাখে। খালপাড় থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদের কথা জানিয়েছে প্রশাসন। সরকারের কাছে একটি প্রজেক্ট সাবমিট করেছি খাল খনন এবং খালের পাড় বাঁধে। আশা করি এটা দ্রুত আমরা অনুমোদন পেয়ে যাবো। এটা যদি অনুমোদিত হয়ে যায় তাহলে আমরা মেক্সিকাল খনন এবং পাড় বাঁধের কাজ শুরু করে দেব। গেল 2 দশক ধরে মিসকি খালের দুপাশে গড়ে উঠেছে 1000-এরও বেশি অবৈধ স্থাপনা। এনএ জাকির, সময় সংবাদ, বান্দরবান। ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ায় র্যালি অনুষ্ঠিত হয়েছে। সবাই মিলে দেশ গড়ি, একসঙ্গে ডেঙ্গু প্রতিরোধ করি এই প্রতিবাদে সকালে জেনারেল হাসপাতালের আয়োজনে এই র্যালি আয়োজন করা হয়। র্যালিটি সদর হাসপাতাল থেকে বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবারও সদর হাসপাতালে গিয়ে শেষ হয়। এতে বক্তারা ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন এবং বাড়ির আশপাশ পরিষ্কার রাখার আহ্বান জানান। চাঁদপুরের হায়ামচর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে জরাজীর্ণ টিন শেড ঘরের কয়েকটি কক্ষে চলছে চিকিৎসা সেবা। একটি কক্ষে বসেন একাধিক চিকিৎসক। ওয়ার্ডের অবস্থাও একই, নেই প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম। অবকাঠামোগত এমন সমস্যার কারণে চরমভাবে ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা। ফারুক আহমদের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন নাইমুল ইসলাম নিবর। চরাঞ্চলে হাসপাতাল না থাকায় প্রসূতি নারীসহ জরুরি রোগীদের নৌজানি করে নিয়ে যেতে হয় হাসপাতালে।
চাঁদপুরে মেঘনাপাড়ের জনপদ হাইমচর, ঈশানবালা, নীলকমল ও মাঝের চর সহ দুর্গম চরগুলোতে নেই ক্লিনিক কিংবা হাসপাতাল। চিকিৎসা সেবা নিতে পাড়ি দিতে হয় মেঘনা নদী। তবে মূল জনপদে সরকারি যে হাসপাতাল তারও বেয়াল দশা। জরাজীর্ণ টিন শেডে চলে স্বাস্থ্যসেবা, নেই এক্সরে মেশিন, অস্ত্রোপচার এবং প্রসূতি ডেলিভারির কক্ষ। চালকের অভাবে দুটি অ্যাম্বুলেন্সও বিকল। কারেন্ট থাকে না, আশেপাশে পানি নাই, দূর থেকে পানি আনতে হয়। ইমিডিয়েটলি স্যাররা ট্রান্সফার করে চাতু নেওয়ার জন্য আমরা নিতে পারি না, সিএনজি প্রাইভেট কার টোকাইতে হয়। পুরো হসপিটালই আসলে ভঙ্গুর দশা। এটা বলা যায় একটা পরিত্যক্ত হাসপাতালে আমরা চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছি। বিভিন্ন ধরনের অপ্রতুলতার কারণে ঠিকভাবে কিন্তু সেবাটা রোগীদেরকে আমরা দিতে পারতেছি না। সরকারি স্বাস্থ্যসেবার মান বাড়াতে সরকারের নানা উদ্যোগের কথা জানালেন সিভিল সার্জন ও স্থানীয় সংসদ সদস্য। এখানে আসলে সেবাটা যেভাবে মানুষ আশা করে সেভাবে আসলে দেওয়া যাচ্ছে না। রোগীদেরও ভোগান্তি, আমাদের ডক্টরদেরও অনেক কষ্ট হচ্ছে। আগামী 2 মাসের মধ্যে যে চলমান কাজটুকু আছে এবং আপনার গাতব্যে বলছি যে টিনের ঘরটি ছিল, এখানে ডাক্তাররা বসেন, এখান দিয়ে পানি পড়ে, সেখানে আমার ব্যক্তিগত উদ্যোগে আমি টিনগুলো পরিবর্তন করে দিয়েছি। 4 বছর আগে হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভবনের নির্মাণ কাজের উদ্যোগ নেওয়া হয়, কিন্তু জুলাই আন্দোলনের পর পালিয়ে যায় ঠিকাদার। ফারুক আহমদ, সময় সংবাদ, চাঁদপুর। ব্রাহ্মণবাড়িয়ার 3 উপজেলার পাহাড়ি টিলাভূমিতে এবছর লিচুর বাম্পার ফলন হয়েছে। দূর দূরান্ত থেকে বাগান দেখতে ভিড় করছেন দর্শনার্থীরা। লিচুর বাম্পার ফলনে খুশি বাগান মালিকরা। হৃদয় পালের ক্যামেরায় উজ্জ্বল চক্রবর্তীর রিপোর্ট। থোকায় থোকায় ঝুলে আছে মৌসুমী রসালো ফল লিচু। চলতি মৌসুমে পাহাড়ি লালমাটি সমৃদ্ধ ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তবর্তী বিজয়নগর, কসবা এবং আখাউড়া উপজেলার 555 হেক্টর জমিতে চায়না 2 ও চায়না 3 বোম্বে এবং পাটনা জাতের লিচুর আবাদ হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় এবার বাগানগুলোতে বাম্পার ফলন হয়েছে। এদিকে লিচু বাগান দেখতে দূর দূরান্ত থেকে আসা মানুষের ভিড় বেড়েছে। প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের পাশাপাশি গাছ থেকে লিচু পেড়ে খেতে পারায় উচ্ছ্বাস প্রকাশ করেন আগতরা। এর আগে আমি আর কখনো আসি নাই, প্রথম আসছি। বিজয়নগরের মতো এত সুন্দর লিচু বাগান আমি আগে কখনো দেখিনি। একটা লিচু বাগান আছে, এটা দেখতে খুব ভালো লাগতেছে, আবার খাইতেও ভালো লাগতেছে। নিজ হাতে ধরে যে লিচু পেরে খাওয়ার যে আসলে বিষয়টা, এটা আসলে অন্যরকম। প্রায় এই বাগান থেকে 2,000-2,500 টাকা দর কিনে নেই নিয়ে আমরা এই অন্য নিয়ে বেশি। স্বাদে রসে পরিপূর্ণ ও বিষমুক্ত লিচু বাগানই দর্শনার্থীদের কাছে বিক্রি করতে পেরে খুশি বাগান মালিকরা। এই বছরও ভালো লিচু হয়েছে আসলে অন্যান্য বছরের তুলনা। কুমিল্লাতে আসছে আপনার যে ব্রাহ্মণবাড়িয়া থেকে, তারপরে এই যে নরসিংদী থেকে, আশুগঞ্জ থেকে। চলতি মৌসুমে ব্রাহ্মণবাড়িয়ায় অন্তত 1200 বাগানে লিচুর আবাদ করা হয়েছে। কৃষি অফিস থেকে কৃষকদেরকে শুরু থেকেই মাটিতে যে সার দিতে হবে সেই পরিমাণ সহ বিভিন্ন রোগ এবং পোকামাকড় আক্রমণে কি ব্যবস্থা নিতে হবে সেইগুলো কৃষকদেরকে সাথে থেকে তাদেরকে পরামর্শ দিয়ে নিয়মিতভাবে পরামর্শ দেওয়া হচ্ছে। 3 উপজেলার বাগান থেকে অন্তত 2331 মেট্রিক টন লিচু উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, যার বাজার মূল্য অন্তত 30 কোটি টাকা। উজ্জ্বল চক্রবর্তী, সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া। ব্রাহ্মণবাড়িয়ায় সরবরাহ বাড়ায় বাজারে কমেছে সব ধরনের মাছের দাম। ভোর থেকেই জমজমাট হয়ে ওঠে আনন্দবাজার মাছের হাট। পাইকারি বাজারে ওঠে নদী ও চাষের মাছ, বিক্রি হয় হিমায়ত চিংড়ি ও রূপচাঁদাও। এ বাজারে প্রতি কেজি কাতল বিক্রি হয় 230 থেকে 250 টাকায়, সিলভার কার্প 160 থেকে 180 টাকায় এবং রুই মাছ বিক্রি হয় 180 থেকে 200 টাকায়। বিভাগীয় সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। অপরাধের ধরন ও অঞ্চল ভেদে চট্টগ্রাম কারাগার 4 ভাগ করার পরিকল্পনা। মাদক মামলার আসামি ও রোহিঙ্গাদের আলাদা রাখার প্রস্তাব, বিচারিক জটিলতা বাড়ার শঙ্কা। উচ্ছেদের 3 মাস যেতে না যেতেই আবার দখল কক্সবাজার সমুদ্র সৈকত। শত শত ঝুপড়ি ঘরে বস্তিতে পরিণত বালিয়াড়ি। রিটের কারণে উচ্চ আদালতের নির্দেশনার অপেক্ষায়। এই ছিল বিভাগীয় সময়। আগামীকাল থাকবো সিলেট ও ময়মনসিংহ বিভাগের আয়োজন নিয়ে।